বাংলাদেশের মানুষ অবশেষে বুঝতে পারছেন শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে মসনদে বসিয়ে ঠিক কত বড় ভুল করেছেন তারা। হাসিনা বিরোধী একাধিক কর্তা ব্যক্তিরাও আজ প্রকাশ্যে মোহাম্মদ ইউনূস সরকারের তীব্র সমালোচনা করছেন। হাসিনা বিরোধী নামে পরিচিত আইনজীবী রমিন ফারহানা সরাসরি ইউনূস সরকারের আমলের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নূর এই উপদেষ্টা মণ্ডলী এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আনসার্টেন গভর্নমেন্ট অর্থাৎ অনিশ্চয়তায় মোড়া একটি সরকার নামে আখ্যায়িত করেছেন। তবে সবথেকে ইন্টারেস্টিংলি কিছু প্রশ্ন তুলেছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন, যিনি তার ফেসবুক পোস্টে ইউনূসের আমেরিকা সংক্রান্ত কিছু প্রশ্ন এবং পাশাপাশি লালন ফকিরের যে আবাস ভেঙে গুড়িয়ে পুড়িয়ে ফেলা হয়েছে সে বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এবং সব মিলিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ইউনূস সরকারের মেয়াদ আসন্ন এবং এই সরকারের দিনক্ষণ হয়তো ক্রমেই ফুরিয়ে এসেছে। কারণ যেভাবে এক্সপেকটেশন জাগে এই সরকার ক্ষমতায় এসেছিল সেই এক্সপেকটেশনের 1% পূর্ণ করতে পারেনি মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। বেড়েছে ঋণের পরিমাপ এবং দিনের পর দিন বস্ত্রশিল্পের একাধিক কারখানা হয়ে যাচ্ছে বন্ধ এবং এবং ন্যাশনাল হাইওয়ের মতো বিভিন্ন জাতীয় সড়ক কিন্তু অবরুদ্ধ করছেন বস্ত্রশিল্পীরা। সব মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ার পরেও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন অবনমন পরিলক্ষিত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। আর এখানেই প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি তীব্রভাবে উঠে আসছে, যা আওয়ামী লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আসন্ন আগামী নির্বাচনে। সব মিলিয়েই আজকের এই প্রতিবেদন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ইউনূস সরকারের আমলে একাধিক কার্যকলাপ নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্নচিহ্ন তুলেছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। তিনি তার সর্বশেষ ফেসবুক পেজে যে প্রশ্ন তুলেছেন তা নিঃসন্দেহে জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তিনি বলেছেন, আমেরিকায় দাঁড়িয়ে ইউনূস হাসিনাকে উৎখাতের আন্দোলনের প্রধান হোতা হিসাবে নিষিদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের নেতা মাহফুজ আলমের নাম ঘোষণা করেছেন। বিল ক্লিন্টন পাশে দাঁড়িয়ে হাততালিও দিয়েছেন। এই কি সেই আমেরিকা যারা গণতন্ত্রের কথা বলে, ইসলামী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে? নিঃসন্দেহে আমেরিকার এই ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন তাসলিমা নাসরিন। মনে রাখতে হবে, শেখ হাসিনা স্বয়ং আমেরিকার সাথে ইউনূসের যোগসাজশ এবং হাসিনা আমেরিকাপন্থী ছিলেন না বলেই তাকে মসনদ থেকে সরিয়ে দিয়েছে এ অভিযোগ করেছেন প্রকাশ্যে। তাই আমেরিকা না জেনেই ইউনূসের এই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়কে হাততালি দিয়ে প্রশংসায় ভরিয়েছেন নাকি আমার জানা নেই। তবে আমেরিকা যদি জেনে ইউনূসের এই চরম ভুলকে প্রশ্রয় দেয় তাহলে কিন্তু বাংলাদেশ এবং আমেরিকার জন্য ভবিষ্যতে অত্যন্ত বিপদের সম্মুখীন হতে পারে বলে আমার মনে হয়। তাসলিমা নাসরিন এছাড়াও লালন ফকিরের যে আবাস সেটাকে পুড়িয়ে ফেলার তীব্র বিরোধিতা করেছেন। আপনারা জানেন কার ফরিদপুরে এক অভিনব ঘটনার সাক্ষী হয়েছে, যদিও অভিনব ঘটনা এবং বাংলাদেশ সমর্থকভাবে জুড়েই গেছে। ছাত্র আন্দোলনের পর এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি পুড়িয়ে দেওয়া ছবি আমরা দেখেছি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা, জাতীয় সঙ্গীতকে নিষিদ্ধ করতে হবে এই দাবি তোলা এবং জাতীয় পিতা হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহর নাম ঘোষণা করা হোক এই দাবিও কিন্তু বাংলাদেশের ঢাকা শহরে বিভিন্ন ক্ষেত্রে উঠেছে। তবে কাল লালনের আনন্দধাম ফরিদপুরে যে চিত্র দেখলাম তা নিঃসন্দেহে একজন ভারতবাসী শুধু নয়, বিশ্বের নাগরিক হিসাবে লজ্জা লাগে। লালনের যে আনন্দধাম সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও একটি ভাস্কর্য ছিল এবং সেই ভাস্কর্য কার্যত ভেঙে গুড়িয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। প্রশাসন বলছেন যে দুষ্কৃতীরা এটা করেছেন তাদেরকে খুঁজে শাস্তি দেওয়া হবে, কিন্তু প্রশাসন কি আদৌ শাস্তি দিতে কিছু পেরেছে? যখন 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িটিকে পুড়িয়ে দেওয়া হলো, যখন জলের গানের ব্যান্ডের যন্ত্র সামগ্রী লিটারালি পুড়িয়ে ফেলা হলো, মাশরাফি বিন মুর্তজার বাড়িকে আগুন ধরিয়ে দেওয়া হলো, তখন কি প্রশাসন আদৌ কিছু করতে পেরেছে? নিঃসন্দেহে উত্তরটা নয়। বিশ্ববাসী হিসাবে বাংলাদেশের নাগরিকদের এহেন অবস্থা দেখে আর সত্যি খারাপ লাগছে। বাংলাদেশ হয়তো বিভিন্ন ক্ষেত্রে খারাপ ছিল, হাসিনা সরকারের বিরুদ্ধে স্বৈরাচারের বিভিন্ন নিদর্শন আমাদের চোখের সামনে বিভিন্ন সময় এসেছে, কিন্তু হাসিনা সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে যে এক্সপেকটেশনে বাংলাদেশবাসীর মসনদে বসালো সেই এক্সপেকটেশন কতটা পূরণ হয়েছে তা কিন্তু ভীষণ প্রশ্ন করতে ইচ্ছা করছে আমার। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে যখন কথা বলেছি তখন আইন শৃঙ্খলা বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তুলেছেন এক সময় কট্টর হাসিনা বিরোধী নামে পরিচিত রমিন ফারহানা।
পেশায় আইনজীবী। তিনি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিষ্কার প্রশ্নচিহ্ন তুলেছেন, যাদেরকে হাসিনা সরকার যাওয়ার ফল জেল থেকে ছেড়ে দেওয়া হলো, তাদের কোন ব্যবস্থার মাধ্যমে জেল থেকে ছাড়া হলো। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। 5 অগস্ট শেখ হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেল, তার পরপরই আমরা দেখলাম কারাগারগুলোর ফটক অটোমেটিক্যালি খুলে গেল। রাজবন্দী, পলিটিক্যাল প্রিজনার থেকে শুরু করে জঙ্গি, সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অমুক নাম তমুক নাম, আমরা মোটামুটি সবাই জানি, নামগুলো আর নাই বলি, সবাই বের হয়ে গেল। একজন আইনজীবী হিসেবে আমার মনে প্রশ্ন আসলো, যদি তারা এতদিন অবৈধ আটকেও থেকে থাকে, একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার, নাকি এটা একটা মবের মুল্লুক? রিমান্ড বলে কিছু না, অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন। এখন তো আদালতে আসলে আমি যতদিন প্র্যাকটিস করেছি আমি দেখেছি খোলামেলা আমরা বলতাম যে মাইলর্ড স্বীকারোক্তি নিয়েছে রিমান্ডে, মানে বোঝাই যায় যে ওই স্বীকারোক্তির আসলে কোনো মূল্য নাই। জজ সাহেবও জানে ওই স্বীকারোক্তির কোনো মূল্য নাই। তাহলে স্বীকারোক্তিটা নেওয়া হয় কেন রিমান্ডে নিয়ে? রিমান্ডে টর্চারটা হয় কি করে? অর্থাৎ কোনো বিচারাধীন বন্দী বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজাপ্রাপ্ত বন্দীকে জেল থেকে ঠিক কিসের জন্য ছাড়া হতে পারে? এমনকি তিনি বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন, বিচারকরাও জানেন তারা বিভিন্ন ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। একাধিক ক্ষেত্রে দেখা গেছে যখন বিচার প্রক্রিয়ার মাধ্যমে কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তার উপরে পাশবিক নির্যাতন এবং অত্যাচার করা হচ্ছে জনমানুষের পক্ষ থেকে। ফলে পুলিশ যে কার্যত দাঁড়িয়ে থেকে এই স্বৈরাচারী শাসনকে কার্যত প্রশ্রয় দিচ্ছে তা বলাই যায়। মনে রাখতে হবে, বাংলাদেশের বিচারপতির আসনে বসানো হয়েছে ম্যাজিস্ট্রেটদের। একটা দেশের আইন শৃঙ্খলা এবং বিচারপতিদের ভগ্নপ্রায় অবস্থা ঠিক কোন জায়গায় পৌঁছালে ম্যাজিস্ট্রেটদের বিচারপতির আসনে বসানো হয় তা আপনারা সকলেই বুঝতে পারছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি বাংলাদেশের যে ছাত্র সমন্বয়ক, তারাও কিন্তু ইউনিশ সরকারের তীব্র বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন। ছাত্র সমন্বয়কের অন্যতম নেতা নূর পরিষ্কারভাবে এই সরকারকে অনিশ্চয়তার গভর্নমেন্ট নামে আখ্যায়িত করেছেন। কিন্তু এই কাঠামোতে, এই এনজিও মার্কা কাঠামোতে 6 মাস টেকা অসম্ভব হবে। শীতের সময় গ্রামে অনেকে বলে, একটু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ দেখলে যে এই শীত ওঠে কিনা সন্দেহ আছে। তো এই কাঠামোতে যদি সরকার থাকে তাহলে 6 মাস যায় কিনা সন্দেহ আছে। কারণ হচ্ছে সরকারের মধ্যেই বেনিফিশিয়ারিরা ঢুকে গেছে, আশপাশে সুবিধাভোগীরা আছে, ফ্যাসিস্টের দোসররা আছে। সরকারের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না, একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা দিচ্ছেন আপনার 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? অভিজ্ঞতা ছাড়া আপনি 3টা মিনিস্ট্রি সামলাবেন? তিনি বলেছেন, যে সকল উপদেষ্টাদের একটার বদলে 3-4টে করে পদ দিয়েছেন তারা তো নিতান্তই অভিজ্ঞ, তাদের তো একটা মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা নেই, তাদের হাতে এখন 3-4টে মিনিস্ট্রি। পাশাপাশি তিনি বলেছেন, এই ছাত্র আন্দোলন বিএনপি ছাড়া কোনোভাবেই কিন্তু সম্ভব ছিল না। সরকার যেমন গঠন করেছি, নামাইতেও বেশি সময় লাগবে না। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানানভাবে। অর্থাৎ আমেরিকায় দাঁড়িয়ে ইউনিস যে দাবি করেছেন এই আন্দোলন পূর্ব পরিকল্পিত এবং সুন্দরভাবে, চমৎকারভাবে পূর্ব পরিকল্পিতভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটাই কিন্তু কার্যত মেনে নেন এই ছাত্র সমন্বয়কের নেতা নূর। তিনিও পরিষ্কারভাবে বলেছেন, এই আন্দোলন কিন্তু বিএনপি ছাড়া হতো না। অর্থাৎ এই আন্দোলন ছাত্র জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটাকে কার্যত কাজে লাগিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিদেশের একাধিক শক্তি, যা স্বয়ং শেখ হাসিনা প্রকাশ্যে বলেছেন বিভিন্নবার। এবং ভারতে আসার পরেও তিনি এই আন্দোলনের নেপথ্যে যে আমেরিকা আছে তা কিন্তু বলেছিলেন। তবে ইন্টারেস্টিংলি ভাবে এই আন্দোলনের ফলে কি হলো জানেন? বাংলাদেশের মূল যে ইকোনমিক্যাল স্ট্রাকচার তা একদম ভেঙে পড়ল। অর্থাৎ বস্ত্র শিল্পের অবনমন। আজও বাংলাদেশের 51টি বস্ত্র শিল্পের কারখানা বন্ধ হয়ে গেল এবং জাতীয় সড়কে বিভিন্ন বস্ত্রশিল্পী দ্বারা আন্দোলন চলছে, অবরোধ চলছে। যে বস্ত্রশিল্প একদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছিল, সেই বস্ত্রশিল্প আজ কিন্তু কার্যত ভেঙে পড়ে। মনে রাখতে হবে, এই বাংলাদেশ কিন্তু 3rd লার্জেস্ট টেক্সটাইল এক্সপোজার। অর্থাৎ বাংলাদেশ কিন্তু চায়না এবং ইউরোপিয়ান ইউনিয়নের পর সারা বহির্বিশ্বে কিন্তু বস্ত্রশিল্পের আমদানিতে এবং রপ্তানিতে 3য় বৃহত্তর শক্তি হিসাবে নিজের জায়গা পাকা করে দিয়েছে।
কিন্তু 28শে আগস্টের পর একাধিক কলকারখানা বন্ধ হয়ে যায় এবং কলকারখানা বন্ধ হওয়ার সময় যে ঘোষণা করা হয়েছিল যে শ্রমিকদের 1 মাসের বেতন দেওয়া হবে, তাও কিন্তু কার্যত রাখতে পারেনি কারখানার মালিকরা। যার প্রধান কারণ হলো বিদেশ থেকে আর অর্ডারই এসে পৌঁছাচ্ছে না বস্ত্র শিল্পে এবং বস্ত্র কারখানায়। এই যে বাংলাদেশের সাম্প্রতিক সময় 1000 কোটি টাকার বস্ত্র শিল্পের অর্ডার বাতিল হয়েছে, সেই 1000 কোটি টাকার পুরো অর্ডারটাই চলে এসছে ভারতের বিভিন্ন জায়গায়, কখনো তামিলনাড়ুর ছোট গ্রাম, কখনো নয়ডার টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সব জায়গায় এখন বাংলাদেশের যে অর্ডার তা কিন্তু এসে পৌঁছেছে। অর্থাৎ আগামী 25শে ডিসেম্বর পাশ্চাত্যে ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য একাধিক বিদেশি ব্র্যান্ডের যে বস্ত্র শিল্পের সামগ্রিক যোগান দেওয়ার কথা বাংলাদেশের ছিল, তা কিন্তু এখন দিচ্ছে ভারতবর্ষ। মোহাম্মদ ইউনূস কি সত্যি এগুলো জানেন? নিঃসন্দেহে নয়। আইন শৃঙ্খলার অবনতি, আমেরিকার মতো মঞ্চে দাঁড়িয়ে ভুল লোককে ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার ব্যর্থতা এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার দায় মোহাম্মদ ইউনূস সরকারকে আজকে না হলে কালকে কিন্তু নিতেই হবে। সব থেকে ইন্টারেস্টিং হলো ক্রমাগত ভারতের সঙ্গে পরিস্থিতি জটিল এবং জটিলতর করে দেওয়া। এর জন্য নরেন্দ্র মোদীও ইউনূস সরকারকে কিন্তু কার্যত সময় দেয়নি। সীমান্ত হত্যা থেকে শুরু করে ফারাক্কা ব্যারেজ, তিস্তা ডম্বুর বাঁধ বা ইলিশ আমদানি রপ্তানি, প্রত্যেকটা বিষয় কিন্তু ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে গিয়ে রাজনৈতিক ভুল পন্থা কিন্তু বেছে নিয়েছে মোহাম্মদ ইউনূসের এই সরকার। তাই বাধ্য হয়েই কিন্তু ভারতীয় হাই কমিশনার বিএনপি নেতাদের সঙ্গে মিটিং করতে বসে যান। যার ফলস্বরূপ আগামী যদি কোনো নির্বাচন হয়, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের বিজয় ঘণ্টা বেজেই গেছে, তা কিন্তু বলাই চলে। এই বিদায় ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিভাবে আখ্যায়িত হবেন, তা কিন্তু সময় এবং ভবিষ্যতে বলবে। সব মিলিয়ে প্রবল বিরোধিতার চাপে কিন্তু মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে এক্সপেকটেশন নিয়ে এসেছিল তা তো পূরণ করতে পারেইনি, উল্টে ইতিহাসে বাংলাদেশকে নিঃসন্দেহে 50 বছর পিছিয়ে দিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা কি ভাবছেন? নিঃসন্দেহে আপনারা কমেন্টে জানাবেন।